সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির যদি কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, সাধারণ সম্পাদক জি9, আপনাকে স্বাগত জানাই। আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, স্বাগত আপনাকে। অনেকগুলো যদি কিন্তু আমার হাতে এই মুহূর্তে আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, প্রথম যে শিরোনামটি বলছিলাম সেটাতে ছিল যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আপাতত নেই, এমনটা বলেছিলেন আইন উপদেষ্টা। কিন্তু কিছুদিন আগের ঘটনা, যখন আমরা ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকার যখন দেখি, সেখানে কিন্তু আমরা আবার কিন্তু দেখতে পেয়েছি। তার কথাটা এরকম ছিল যে কার্যক্রম নিষিদ্ধ রাখার যে বিষয়, তাকে যখন প্রশ্ন করা হলো, তার কথা থেকে এমনটা শুনতে পেয়েছিলাম যে এটি পরিবর্তন হতে পারে, এটা আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে, দল হিসেবে তো তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। এই যদি কিন্তুর বিষয়গুলো ফয়সালা কেন হচ্ছে না আওয়ামী লীগের ব্যাপারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ইন্টারভিউটা দিয়েছেন, সেটা একজন ম্যাচিউর ডিপ্লোম্যাটের মতো কথা বলেছেন। ম্যাচিউর ডিপ্লোম্যাট ইন দ্যাট সেন্স যে প্রশ্ন করেছে আওয়ামী লীগ নিয়ে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না এরকম কোনো দায় তার ঘাড়ে নেননি। সুন্দর মতো ডিশোল্ডারিং করে দিয়েছেন এবং বলেছেন যে সাময়িক স্থগিত আছে, এদের তো নিবন্ধন বাতিল করা হয়নি, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, সুতরাং তারা তো যে কোনো সময় যদি তাদের উপর যে অভিযোগ বিচারিক প্রক্রিয়া, এখান থেকে তারা যদি মুক্ত হয়ে আসতে পারে যে কোনো সময়, তো তারা উন্মুক্ত হতেই পারে। নির্বাচন প্রশ্নেও তিনি কিন্তু এরকমই যে কোনো হতে পারে। এখন এই যে কোনো সময়টা যে কত বছর বা কত যুগ পর হবে না কত দিন পর হবে, এটা তো তিনি বলেন নাই, ক্লিয়ার করেননি। সুতরাং এইটা হচ্ছে একটা ম্যাচিউরড এমন একটা উত্তর যেটার দ্বারা তাকে ধরতে পারবে না যে আমি তো কিছু করিনি, সাময়িকভাবে স্থগিত আছে, সো বিচারিক প্রক্রিয়া চলছে, যখন এটা হয়। আর নির্বাচন বিষয়ে বলছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচন কমিশন তো তাদের নিবন্ধন স্থগিত করেছে, তাদের তো মার্কা নাই, সুতরাং এখন তো তারা ইলেকশনে যেতে পারবে কিনা এর উত্তর তো নির্বাচন কমিশন দিতে পারবেন, প্রধান উপদেষ্টা তো দিতে পারবেন না। কারণ বাংলাদেশে যে কায়দায় হয় সেটা তো আসলে কোনো আইনি কায়দা না। পৃথিবীর কোনো দেশে তো বলতে পারবে না যে না তুমি করেছো। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সুতরাং তারাই তো এটা করবে। এটা তো বাংলাদেশে যদিও নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার বাইরে কখনো কিছু করেছে এরকম নজির নেই, কিন্তু আইনগতভাবে তাকে তো আটকাতে পারবে না যে তুমি করেছো নির্বাচন কমিশন। সুতরাং এইরকম অনেক যদি কিন্তু তো আছেই। এই যদি কিন্তুর মধ্যেই অনেক কিছু স্বপ্ন দেখা যায়। আমার মনে পড়ছে, আমি যখন হাই স্কুলে পড়ি তখন উপস্থিত বক্তৃতায় ওই যে কাগজ টেনে সাবজেক্ট পেতাম, যে বিষয় পড়েছিল যদি, তখন ওই এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, এটা দিয়ে শুরু করে কত যদি দিয়ে কত কত যে স্বপ্ন দেখেছিলাম এবং দেখিয়েছিলাম। তো এরকম এখন এই রাজনীতি তো কেউ যদি কিন্তু দিয়ে কেউ স্বপ্ন দেখান, কেউ যদি কিন্তু দিয়ে বিষয়টাকে ডিশোল্ডারিং করেন, যদি কিন্তু দিয়ে বিষয়টাকে কমপ্লেক্স করেন, যদি কিন্তু এমন ব্যবহার হচ্ছে। আপনি মনে করছেন যে এটা একজন দক্ষ ডিপ্লোম্যাট আসলে যেভাবে কথা বলেন তিনি সেটাই করেছেন? কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের অন্তত এইবার নির্বাচন করবার কোনো বাস্তবতা নেই, এক। দুই হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে, সেই বিচারে আওয়ামী লীগ নির্দোষ যদি প্রমাণিত হয় তাহলে দল হিসেবে আওয়ামী লীগ থাকবে। এবং তার মধ্যে আবার এই নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে, রাষ্ট্র পরিচালনায় কারা থাকবে, ভারসাম্য কতখানি থাকবে, তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগ কতটা সুযোগ পাবে বা পাবে না। যদি এমন কোনো শক্তি রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের মধ্যে যদি এমন কোনো সমঝোতা হয়ে যায় বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, যে রাজনীতিটাকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করব এবং আওয়ামী লীগ একটি পতিত ফ্যাসিবাদ খুনিদের দল, সুতরাং এই দলকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রেখে তাদেরকে সত্যিকার বিচারিকভাবেই রাজনীতিতে এই দলের সুযোগ নাই, পৃথিবীর অনেক দল যেমন হয়েছে, সেই সিদ্ধান্ত যদি হয় আমরা জানি না এখনো। সুতরাং এই ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে এবং বিরোধী দলে যারা থাকবেন তাদের ভারসাম্য এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং,
তার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগের ধন্যবাদ জানাব। এইখানেও কিন্তু একটা যদি, এখানেও একটা যদি জানাব আলাউদ্দিন মোহাম্মদ, এই যদি কিন্তুটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? যে ইন্টারভিউটা ছিল তার একটা প্রশ্নে মেহেদী হাসান বলেছেন যে তিনি মানে শেখ হাসিনার কথা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন। এটা কি আপনাকে উদ্বিগ্ন করে? প্রধান উপদেষ্টাকে বলছেন যে এটা কি আপনাকে উদ্বিগ্ন করে যে ভারত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে এবং আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে? উত্তরে অধ্যাপক ইউনূস বলেছেন যে আমি ঠিক এভাবে কথাগুলো বলবো না, তবে এই সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে, আমরা সবসময় এটা নিয়ে উদ্বিগ্ন। প্রথম বিষয়টা নিয়েও কথা বললাম এবং এটি নিয়েও আপনাদের আসলে জাতীয় নাগরিক পার্টি বিষয়গুলোকে কিভাবে দেখছে? হ্যাঁ, ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি যেহেতু গণঅভ্যুত্থানের পরপর সংগঠিত একটি রাজনৈতিক দল, তো আমাদের আসলে শুরুটা কিন্তু এই গণঅভ্যুত্থান, এবং গণঅভ্যুত্থান যার বিরুদ্ধে হয়েছে সেটা হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন শীর্ষস্থানে শেখ হাসিনা। একই সাথে এটাও সত্য যে আওয়ামী লীগ তো এটা কোনো অর্গানিক লোকাল ফোর্স দিয়ে বাংলাদেশে গণহত্যা চালায় নাই। তার যে উত্থানের পিছনে একটি রাষ্ট্র ভূমিকা রেখেছে এবং তার যে চূড়ান্ত গণহত্যা শুধুমাত্র আপনার জুলাইতেই বললে হবে না, আপনি যদি পিলখানা থেকে শুরু করে শাপলা থেকে দেখেন, কিংবা নরেন্দ্র মোদীর আগমন বিরোধী যে আপনার মানে বিক্ষোভে আপনার গুলি করে হত্যা করা, এখানে তারা যেভাবে হস্তক্ষেপ করেছে, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একটি বিশ্ব ফোরামে যেহেতু সারা বিশ্বেই আপনার যেটিওর একটা ভালো আপনার শ্রোতা আছে, তো এটা খুবই সিগনিফিক্যান্ট যে আমরা একটা কনসার্ন আসলে শুধুমাত্র শেখ হাসিনা নেন। আপনি একটু খেয়াল করবেন যে উনি কিন্তু এটা শেখ হাসিনার উপর দায়টা দেয় নাই যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কী করার চেষ্টা করছে। উনি মূলত দায়টা দিয়েছে যে একটি রাষ্ট্র চেষ্টা করছে তাদেরকে পুনর্বাসিত করার। এটা কিন্তু আপনার যদি ইউরোপের একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর এরকম হস্তক্ষেপ করে, সেখানে রীতিমতো যুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। যদি আপনার মোটামুটি আপনার সমতা আছে অথবা আমাদের পিছনে যদি বড় শক্তি থাকতো, সামরিকভাবে আমরা কানেক্টেড থাকতাম, চুক্তি থাকতো কোনো না কোনোভাবে, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে এত হালকাভাবে নিতে পারতাম না। তো বাস্তবতা হলো যে বাংলাদেশ এই মুহূর্তে সার্বিক বিবেচনায় মনে হচ্ছে যে তার গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈশ্বিক যে অর্ডার, সে অর্ডারের বাইরে গিয়ে সে কিছু করবে না। এবং আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী, তাদের যে আপনার দেখেন যে মানুষের এখানকার মানুষের সংগ্রামটা কি? এখানকার মানুষের সংগ্রাম কিন্তু মূলত সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রাম, যার জন্য সে গরু বিক্রি করে, জমি বিক্রি করে সে বিদেশে কাজ করতে যায়। এখানকার মানুষের সংগ্রাম মূলত সিডরের পর কিংবা বড় বড় দুর্ভিক্ষ, বন্যা কিংবা সাইক্লোনের পর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এখানকার মানুষের কিন্তু আপনার ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নাই। এখানকার মানুষের কিন্তু অন্য রাষ্ট্রকে দখল করবে, ভূখণ্ড বাড়াবে, সেই সংগ্রাম নাই। আমাদের মানুষের ন্যারেটিভ এবং জীবনাচরণ খুবই সিম্পল, একেবারে মানবিকভাবে বেঁচে থাকার মতো একটা আপনার জীবন চায় এরা। তো এইটা যদি চিন্তা করেন আপনি, আমি কিংবা অধ্যাপক ইউনূস, সব জায়গা থেকে যদি আপনি দরদ দিয়ে বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এই মানুষকে নিয়ে আমরা বাজি ধরতে পারি না। তো ঠিক এই কারণেই কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পর আমরা অনেকটাই, যেমন গণঅভ্যুত্থানের পরে তো যখন সরকার ছিল না, যখন পুলিশ ছিল না, তখন তো সেই জনগণ, সেই তরুণ প্রজন্ম যারা রাস্তায় নেমে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছে যে যা হয়ে গিয়েছে 5 আগস্ট ফুল স্টপ, নতুন বাংলাদেশ শুরু হবে। নতুন বাংলাদেশ তো আসলে কোনো নেতা বলে নাই, নতুন বাংলাদেশ মাঠ থেকে উঠে আসা একটা শব্দ, দেয়াল থেকে উঠে আসা একটা আপনার শব্দবন্ধ, নতুন বাংলাদেশ। মানে কি বাংলাদেশ এটা? যে আমরা শেখ হাসিনার যে বাংলাদেশ, যে বাইনারির মাধ্যমে বিভাজিত যে বাংলাদেশ, আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা, আমার কাজিনের সাথে আমার শত্রুতা, ক্লাসমেটদের সাথে ক্লাসমেটের শত্রুতা, জনগণের সাথে জনগণের শত্রুতা, সব জায়গায় যে একেবারে আপনার আমরা মোটা দাগে এখানে একটা বাঙালি সংখ্যাগরিষ্ঠ সমতলে যে জাতি, তো এত মানে একটা হোমোজেনাস নেশনের ভিতরে এত বিভাজন পৃথিবীতে আপনি খুব কম রাষ্ট্রে পাবেন, যে বিভিন্ন ইস্যুতে আপনার মানে বিভাজনটা এমন যে খুনাখুনিতে পর্যবসিত হয়। তো এই জায়গায় যদি আমরা দেখি যে আমরা মনে করি যে অধ্যাপক ইউনূস যেহেতু উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন আপনার এনজিও নিয়ে, ওয়েলফেয়ার নিয়ে, রাষ্ট্র পরিচালনা ওনাকে অনেক জায়গায় অনেক গ্রাউন্ডে আমরা আলাপ আলোচনা সমালোচনা হতে পারে, বাট মানুষের সাথে যে সম্পৃক্ততা, গ্রামীণ নারীর সাথে, প্রান্তিক মানুষের সাথে যে সম্পৃক্ততা, এই জায়গায় কিন্তু উনি এবং ওনার মতো মানুষদের যে অবদান, এটা আসলে অস্বীকার করার মতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার মন্তব্যটা
একেবারে উনি যেভাবে একটা জীবন যাপন করেছেন, বাংলাদেশের মানুষকে ওনার মতো করে চেষ্টা করেছেন দারিদ্র্য থেকে বের করে নিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্ব দরবারেও আসলে একটা রোল মডেল হিসেবে স্থাপন করার ক্ষেত্রে এই বক্তব্যের মাধ্যমে তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে উনি মূলত বাংলাদেশের মানুষকে কোনোভাবেই, এবং আরেকটা বিষয় যদি সবার আওয়ামী সমর্থক যারা আছেন এখনো, তাদের কথা মাথায় রেখেও তিনি নিশ্চয়ই এই কথাটা বলেছেন, বিষয়টি কি এরকম? না, দেখেন আওয়ামী সমর্থক আসলে কারা, মানে আমরা কি মানে এই বক্তব্য থেকে মানে আপনারা কতটুকু বার্তা পেয়েছেন বা আমরা কতটুকু পরিষ্কার হতে পারছি যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই প্রশ্নের উত্তর কি আমরা পেয়েছি? অবশ্যই পেয়েছি। আচ্ছা, কি সেটা যদি একটু স্পষ্ট করে জানতে চাই। আপনি যেটা শান্ত ভাই বললেন, আমি আবার রিপিট করতে চাচ্ছি না, এটা খুব স্বাভাবিকভাবেই আপনি কখনোই বিশ্ব দরবারে, বিশেষ করে আপনি ডিপ্লোমেসিতে আপনার ওই শক্ত ভাবনা যে বক্তৃতা রাস্তায় দেয়, জনসভায় দেয়, এটা কোনো স্থান নেই। আপনি অনেক শক্ত কথা, ইসরায়েলকে আমরা বিশ্বমঞ্চে দেখি না, দেখি তো সবাই ওয়াকআউট করে, নীরবে ওয়াকআউট করে, তারা তো জোতা ছুঁড়ে মারছে না সেখানে। তো আমাদের এই জায়গা যদি চিন্তা করি, তখন আমরা বলবো যে এটা কোনোভাবেই ইঙ্গিত দিচ্ছে না যে অধ্যাপক ইউনূস গণহত্যাকারীর দল, তাকে পুনর্বাসন করার তার কোনো দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ কোনো অপশন চিন্তা আছে না। উনি সম্ভাবনার কথা বলছেন না। সম্ভাবনা বলতে আপনি কি যে উইথড্র করার সম্ভাবনা বলছেন, যে নিষেধাজ্ঞা? উনি যেটি বলেছেন যে এটা সাময়িক, যখন তাকে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হয়েছে উনি বলেছেন এটা সাময়িক। যখন তাকে বলা হলো যে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেটির কথাও তিনি বলেছেন যে ইসি তাদের লোগো হচ্ছে, তাদের প্রতীকটা আসলে আপাতত স্থগিত করে রেখেছে। সো এটা আপাতত। এই প্রশ্ন থেকে আসলে আমরা কি উত্তর পাই, আমি সেটাই মূলত জানতে চাচ্ছিলাম। আমি এই বিষয়টি নিয়ে সম্ভবত আর বেশি সময় নষ্ট করতে চাই না। জনাব সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে একটু আসি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এমন একটা কথা বলেছেন, তিনি সেই বক্তব্যে অনেক কিছু বলেছেন, সম্ভবত আপনিও সেখানে ছিলেন। এই বক্তব্যকে নিয়ে আবার জামায়াত এবং বিএনপি বলেছে যে এটা একটা দায় এড়ানোর মতো একটা মন্তব্য। এটা কি দায় এড়ানোর মতো মন্তব্য, নাকি বাস্তবতার প্রেক্ষাপটে তিনি এখন যখন তিনি বলছেন যে আমি আসলে কতদিন এই মসনদে থাকতে পারবো বা আমার গদি থাকবে আমি জানি না, সেই পর্যায়ে এসে তিনি বাধ্য হয়ে কথাগুলো বলছেন? আপনার কাছে এটা আসলে কতটুকু কি মনে হচ্ছে? বিএনপি এবং আওয়ামী লীগ এদের সমর্থকের বাইরে ওই সব পদে আপনি দেওয়ার মতো লোক পাবেন কয়জন? বিএনপি এবং জামায়াত সরি, এদের বাইরে আপনি পাবেন কয়জন? কারণ হচ্ছে 16 বছর ধরে আওয়ামী লীগের লোকজন ফ্যাসিবাদের একটা গোষ্ঠী তৈরি করেছিল। এখন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং নিজেরা ফ্যাসিবাদকে হৃষ্টপুষ্ট করতে সহায়তা করেছেন, সঙ্গে ছিলেন, তাদের তো আপনি ওই সব গুরুত্বপূর্ণ পদগুলোয় এখনও অনেক জায়গায় আছে, কিন্তু সব জায়গায় তো তাদের আপনি রাখতে পারেন না। তাহলে পরিবর্তনটা কি হলো? এখন সেইখানে তাদেরকে সরিয়ে আনতে হলে কাকে আনবেন? যাদেরকে প্রমোশন বঞ্চিত করে অনেক দিন ধরে একই জায়গায় ফেলে রেখেছে বা ওএসডি করে রেখেছে, তাদের কাউকে। কিন্তু 16 বছর ধরে ফেলে রাখা একজনকে হঠাৎ করে প্রমোশন না দিয়ে, লাভ দিয়ে তো এখানে আনতে পারেন না। তখন কি বাধ্যতামূলক অবসরে দেওয়া, সেইখান থেকে বেছে কাউকে আনতে হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে। এখন এই আনতে গেলে এনসিপি তো এই গণঅভ্যুত্থানের পরে নতুন গঠিত একটা দল, এর বাইরে এই আমলাদের মধ্যে বাংলাদেশে তো এটা মোটামুটি এটা বাস্তবতা যে বাংলাদেশের সব জায়গায় এটা পন্থী হয়ে যায়। আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী, জামায়াত পন্থী, বামপন্থী, কোনো না কোনো পন্থী ধারণ করে। এখন এই পন্থীদের মধ্যে আপনি বামপন্থীর সংখ্যা তো এমনি খুব কম, তার মধ্যে কোথাও কোথাও বাম মানসিকতার কাউকে দেওয়া হয়নি এমন না, দিয়েছে। এর বাইরে আপনি এনসিপি পন্থী তো পাবেন না, কারণ এনসিপি হলোই তো 6 মাস, মাত্র 2 দিন আগে নিবন্ধন পাওয়া দল। আর জাতীয় পার্টি তো ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সঙ্গে। তাহলে আপনি যাদেরকেই বসাবেন তাদেরকে তো হয় জামাতপন্থী বা বিএনপি পন্থী মোস্টলি হবে। এখন এর মধ্যে দুইটা দলের মধ্যে তিনি তো উল্লেখ করেছেন যে এই যে ভাগাভাগির বিষয়টি, না সেটাই আমি কারাকারির বিষয়টি, না এই ভাগাভাগিটার প্রসঙ্গটা পরের স্টেপে কি করে আসলো? এখন ওই পন্থীদের দেওয়ার সময় মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চলে এই দুই দলের মধ্যে, যে আমার দলের তো এখানে জায়গা কম পেল, সব ওরা নিয়ে নিচ্ছে। ওরা আবার মনে করবে ওরা কয় পার্সেন্টের দল, ওরা সব নিয়ে নিচ্ছে।
তখন এইটা নিয়ে হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে কোথাও যদি ভিসি এই দলের দেয়, প্রভিসি ওই দলের, ডিসি এই দলের দিলে এসপিটা ওই দলের, এরকম করে করে কিছুটা হয়েছে। এই কথাগুলো যেটা তিনি বলেছেন সেটা খুব মিথ্যা না, এবং এর বাইরে আসলে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু কোথায় দায় এড়ানোর বিষয়টা কোথায়, সেটা হচ্ছে এই সরকারের 14-15 মাস পরে এসে তাদেরকে এখন এই কথা কেন বলতে হচ্ছে যে আজকে আছি তো কালকে নেই, যে কোনো সময় গদি চলে যাবে, 1 মাস ধরে আমরা ছাত্র প্রতিনিধিরা আমরা রিজাইন করব এরকম চাউর হয়ে গেল, তারপর কেউ আর কথা শুনছে না, কাজ হচ্ছে না, ফাইল আগাচ্ছে না, মানে সবাই ধরেই নিচ্ছে ওরা তো চলেই যাবে। এটা নয় এখন 1 মাসের ব্যাপার হতে পারে। আপনি একটা কেউ কেউ বিপ্লব বলতে ভালোবাসতো, কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশের মানে একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন গণ অভ্যুত্থান তো ঘটেনি। এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হলো এবং নতুন একটা সরকার আসলো। সেই সরকারের কাজ হবে অনেকটা র্যাপিড এবং ন্যায়সঙ্গত। সেখানে এই ছাত্রদের আস্তে আস্তে এনসিপি বলেন বা ছাত্ররা রাজনীতিতে আসতে এদের ভয়েসটা একটু দুর্বল হয়ে গেছে, বা একটা পার্টি করেছে বলে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হয়ে গেছে। কিন্তু তার আগে পর্যন্ত যখন ছাত্র শক্তি হিসেবে এরা শুধু ছিল, রাজনৈতিক দল হিসেবে না, তখন এদের শক্তি ভয়েস কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেউ পাত্তা পেত না এদের কাছে। তাহলে সেই সময় তারা যদি বাংলাদেশকে যেমন করে গোছাতে চায় সেটা করতে চাইতো, সেটা পারত। হয় তাদের সক্ষমতার অভাব, অথবা অভিজ্ঞতা নাই, অথবা চায়নি। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে। আপনার প্রশ্নটি করবেন। প্রধান উপদেষ্টা আমেরিকায় বসে একটা কথা বলেছেন যে এতদিন আমরা গ্যালারিতে বসে খেলা দেখেছি, এখন আমরা খেলবো। ঠিক আছে, তো দুজন অতিথির কাছে আমার প্রশ্ন যে এই খেলার রেফারি থাকবে কি দেশি না বিদেশি, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই খেলার প্রতিপক্ষ থাকবে কারা। সকলকে ধন্যবাদ। এটাই অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যাব, তবে তার আগে একজন দর্শক ছিলেন পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে। তিনি প্রশ্ন করেছিলেন যে প্রধান উপদেষ্টা আমেরিকাতে একটি বিষয়ে কথা বলেছেন যে আমরা এতদিন খেলা দেখেছি, এখন আমরা খেলবো। তিনি প্রশ্ন করেছেন যে এই খেলার রেফারি কারা থাকবে, দেশি রেফারি থাকবে নাকি বিদেশি রেফারি থাকবে, এবং প্রতিপক্ষ আসলে কারা হবে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছ থেকে একটু। এটা স্পষ্ট, এটা উনিও জানেন। আমার ধারণা যিনি প্রশ্নটা করেছেন পেন্টু সাহেব খুবই স্মার্ট এবং মানে জানাশোনা লোক, সুতরাং ওনার এখানে রেফারি বিদেশি কখনো কখনো বাংলাদেশের খেলায় থাকে, কিন্তু সেটা অপ্রকাশ্য, সেটা থাকলেও স্বীকার করার সুযোগ নেই। দেশি রেফারি থাকবে, এটা মেনে নিতে হবে আমাদের। আর প্রতিপক্ষ যেটা, এটা স্পষ্ট, পতিত ফ্যাসিবাদ খুনি চক্র, তারা প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধেই খেলতে হবে, তাদের জায়গা দেওয়া যাবে না তাদের, এবং এমন খেলা হবে যে তাদের মাঠের বাইরে রাখা হবে। নো ওয়ে। পিন্টু দুয়ারি, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমি জনাব আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসি। জাতীয় লীগ এবং এনসিপি, জাতীয় লীগ নামে নতুন একটি বাংলাদেশ জাতীয় লীগ, নতুন একটি দল, এবং এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে। আপনাদের নিবন্ধনে আর কোনো বাধা থাকছে না, কিন্তু শাপলা প্রতীক বরাদ্দের যে দাবিটি ছিল সেটি এখনও কিন্তু বাইরে থেকে যাচ্ছে। অর্থাৎ শাপলা প্রতীক বরাদ্দ করা ছাড়াই আপনাদেরকে তারা নিবন্ধনের কথা বলছে। সেক্ষেত্রে আপনাদের উট পাখি, কাপ পিরিচ, এই ধরনের থালাবাটির মতো প্রতীকের অপশন তারা দিচ্ছে। হাস্যকর এসব প্রতীকের কথা বলেছেন আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা নিয়ে কথা বলেছেন। আপনি আসলে কি বলতে চাইবেন প্রতীকের ব্যাপারে? আপনারা যেহেতু নিবন্ধন পেয়ে যাচ্ছেন প্রতীক ছাড়া, এরপর আপনারা আসলে কি করবেন? প্রথমত আপনার নিবন্ধন আমরা যেভাবে পেয়েছি, এটা আমাদের কাছে অনেকটা আনন্দের বিষয়। যে আপনি খেয়াল করবেন যে নিবন্ধনের পূর্বে মিডিয়া হাউস থেকে শুরু করে টক শো কিংবা সব জায়গায় একটা আপনার উৎসবমুখর পরিস্থিতি ছিল। আমরা যেভাবে আপনার প্রতিটা ইউনিট থেকে 200 ভোটারকে ধরে ধরে তাদের ছবি উঠিয়ে, তাদের মোবাইল নাম্বার নিয়ে, তাদের এনআইডি কার্ড নিয়ে নিবন্ধনের জন্য জমা দিয়েছি, আমরা কোথাও খুঁত রাখতে চাই নাই। কিন্তু সম্ভবত আপনাদের মতো করে আর কোনো দলকে করতে হয় এরকম আক্ষেপ আপনাদের ছিল না? এটা আক্ষেপ নাই আসলে। হ্যাঁ, আপনি যখন পড়াশোনা করে পরীক্ষা দিবেন, সেটা রেজাল্ট তো আসলে স্বাভাবিকভাবে আপনার ভালো লাগবে। নিশ্চয়ই আপনার যে জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ,
তাদেরকে আপনি চিনেন নাকি? টকশোতে আসছে কখনো এরকম জাতীয় লীগের কেউ? আমি নামটাও খুব নতুন শুনলাম। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা, মানে আপনি দেখেন আরো অনেকগুলো দল, কিন্তু 57টা দল মনে আবেদন করেছিল, হয়তো বা আরো 4-5টা দিবে, কিন্তু যেভাবে দেওয়া হলো মনে হচ্ছে যে এনসিপি এবং লীগ, সাম লীগ, একটা আমাদের কাছে এক জিনিসটা একটা রহস্যপূর্ণ আর কি। আমি এটা নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিভাবে করছে, নিশ্চয় তাদের কাছে এনাফ ডকুমেন্টস আছে, তারা আসলে এটাকে কিসের ভিত্তিতে বিবেচনা করেছে। বাট আমরা মনে করি যে প্রতীকের যে ব্যাপারটা, আসলে প্রতীকের ব্যাপারটা আমরা যখন 4 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনের, লাস্ট চিঠিটা, সেখানে আমরা একেবারে মানে ঘটনাক্রম উল্লেখ করেছি। শাপলার প্রতীক আমাদের জনগণের কাছ থেকে আমরা পোল করেছিলাম, ভোট চেয়েছিলাম যে আসলে কী প্রতীক আপনারা প্রেফার করেন নতুন দলের জন্য। তখন প্রায় 47-48 হাজার মতো মানুষ আসলে অনলাইনে মতামত দিয়েছে যে শাপলা, তারপর কলম এসেছে, মোবাইল এসেছে। সেই প্রেক্ষিতে আমরা, কারণ শাপলা আমাদের মাথায় ছিল না, এটা আসছে জনগণের কাছ থেকে। কিন্তু কলম সেটিও তো জনগণের পক্ষ থেকে এসেছে, সেটিকে এখন আপনারা চাচ্ছেন না? না না, এটা একটু করে, হ্যাঁ, মোবাইল, কলম। তারপর ধরুন এখন আপনি এই যখন আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সমন্বয় কমিটি, তারা কথা বলেছে যে শাপলা প্রতীক কি আসলে অ্যাভেলেবেল কিনা। তো তখন সেখান থেকে একজন উপসচিব মর্যাদার একজন দিয়েছে যে না, এটা সম্ভব, এটাকে অ্যাড করা হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জনগণের চাওয়া এবং তাদের কাছ থেকে একটা ইনফর্মাল গ্রিন সিগন্যাল যে এটা সম্ভব, এটা আসতে পারে এখানে। তো তখন তারা এখানে যখন আমরা জমা দিলাম, আমরা তো জমা দিলাম, তাদের সাথে কথা বলে জমা দিলাম যে হ্যাঁ এটা আসবে লিস্টে। কারণ যখন জমা দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো লিস্ট পাবলিশ হয় নাই, তখন জাস্ট আপনি জমা দিয়েছেন আপনার সম্ভাবনার কথা ভেবেছিলেন। কিন্তু তখন কি ইসি থেকে এমন কোনো কথা জেনেছিলেন যে যেটি লিস্টের মধ্যে নেই সেটি ইনক্লুড হবে না বা কোনো কিছু এরকম? না না, ইসি থেকে ইসি বরং বলেছিল আসবে লিস্টে, ইসি হ্যাঁ লিস্টে আসবে, হ্যাঁ হ্যাঁ এটা আসবে। ধরেন এগুলো ডকুমেন্টেড, কিন্তু আমরা কিন্তু ওদেরকে চিঠিতে এগুলো ঘটনার পর 4-5টা ঘটনা ব্যাখ্যা করেছে। ধরেন এখন আমাদের প্রশ্নটা হলো যে যদি মনে হয় যে শাপলা সত্যিকার অর্থেই তার আইনগত কোনো আপনার বাধা আছে দেওয়ার ক্ষেত্রে, নির্বাচন কমিশন স্পষ্ট করুক যে আসলে এটা আইনগতভাবে আমরা দিতে পারি না। নির্বাচন কমিশন তো বলছে যেটি এনলিস্টেড না সেটি দেয়া সম্ভব না। এটার চেয়ে বড় কথাটা বলছে যে তিনি কেন এটা এনলিস্ট করতে পারবেন না, কেন আনবেন না, সেটা উনি ব্যাখ্যা দিতে পারবেন না, এবং উনি একা ব্যাখ্যা দিতে পারবেন না। আপনি জিনিসটা দেখেন যে উনি একা ব্যাখ্যা দিতে পারবেন না। আপনি নির্বাচন কমিশনের আপনি প্রধান, আপনি একা ব্যাখ্যা দিতে পারেন, আপনার পরে তো কেউ নাই, কিছুদিন পরে তো আপনার আন্ডারে সবকিছু চলে যাবে। ইসির আসলে সমস্যাটা কোথায়? আপনাদের শাপলা দিতে ইসির সমস্যাটা আসলে কোথায়, আপনারা কি মনে করছেন? আমার যেটা মনে হচ্ছে যে মানে আমরা কি মনে করছি, এটা মনে হয় যে আমাদের মুখ্য সমন্বয়ক সাহেবের বক্তব্যটা মানে অফিশিয়াল বক্তব্য। তো আমার ব্যক্তিগত মতামত হলো যে ইসি হয়তোবা মানে শুরুর দিক দিয়ে, যদি আপনার 6-7 মাস আগে যখন আমাদের দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনকার হয়তোবা এই আপনার এই অবস্থা ছিল না ইসির ক্ষেত্রে। যত দিন যাচ্ছে স্বাভাবিকভাবে আপনাদের গণঅভ্যুত্থানের চেতনা ফিকে হয়ে আসছে, আপনার আওয়ামী লীগের মানে বাড়তেছে সব জায়গায়। তো এখন আমার মনে হচ্ছে যে ইসি সামহাও তরুণদের একটু চাপের মধ্যে ফেলে তাদের ফোকাসটা একটু এদিক সেদিক করতে চাচ্ছে যে তোমরা সাবধানে থাকো। কোথায় ইসি যদি আপনাদের ডিফোকাস করতে চায়, ইসির লাভটা কোথায়? ইসির লাভ নাই, ইসির ওই জায়গাটা ইসিকে ধরতে হবে যে ইসি আসলে ইসির প্রধান কাকে সাথে নিয়ে এই ব্যাখ্যা দিতে হবে, এই বিহাইন্ড দ্য সিন কারা আছে, এই প্রশ্নের জবাব দিতে পারলে তখন আমরা বুঝবো যে আসলে ছোট করে শান্ত ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ধানের শীষ প্রতীক যদি কোনো দল পায়, প্রতীকের মধ্য থেকে আমরা জাতীয় প্রতীকের মধ্য থেকে যে বিষয়গুলো আছে সেগুলো যদি কোনো দল পায়, তাহলে শাপলা পেতে সমস্যাটা কোথায়? কোনো ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে যে শাপলা হচ্ছে ধানের শীষের এমন প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে এই প্রতীকটা, যে জন্য হয়তো বিএনপি চাচ্ছে না যে তারা শাপলা পাক। আপনার কাছে কি মনে হয়? বিএনপি চাওয়া না চাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না, বরং এখানে একটা স্পর্শকাতর গ্রে এরিয়া আছে। সেটা হলো ওই যে বললো না যে ইসি আগে আশ্বাস দিয়েছিল যে তালিকায় আনা হবে, ইসির ইচ্ছা হয়তো ওদের দেওয়া এটা ছিল, কিন্তু এখানে একটা টেকনিক্যাল এরর হয়ে গেছে। সেটা এরকম যে শাপলার বিষয়ে 22 জুন আবেদন করে ফেলেছিল নাগরিক ঐক্য, কিন্তু ওরা তো পরিবর্তনের কথা মানে না, পরিবর্তন হলো চাওয়া। যখন তারা কেটলি মার্কা পেয়েছে তখন শাপলা তালিকায় ছিল না। এইবার যখন শাপলাকে তালিকায় আনার আলোচনা হচ্ছে, সবাই তো একটা বেটার মার্কা চাইতেই পারে, এটা তার অধিকার, এবং সেই অধিকার বলে সে আবেদন করে ফেলেছে ওদের 5 দিন আগে, এনসিপির 5 দিন আগে। এনসিপি 5 দিন পরে দরখাস্ত করেছে, আবেদন করেছে। এখন যদি এটা তালিকায় আনে
তালিকায় আনলে এটার আইনগতভাবে এটার প্রাপ্য হচ্ছে তাদেরকে দিতে হবে, এই নাগরিক ঐক্য। তাদেরকে না দিলে তারা আদালতে গেলে ইসি বিপদে পড়বে এবং এদের মার্কা ঝুলে যাবে, এটা পারবে না। সেই কারণে এখন যদি মার্কা রাখে আবার নাগরিক ঐক্যকে দিয়ে দেয়, তাহলে আবার যেহেতু রাস্তার শক্তি আবার এনসিপির বেশি, রাস্তায় আনার কি করবে, ইসি ঘেরাও দিতে যাবে, ইসি প্রবলেমে পড়বে, নির্বাচনের নিয়ে ঝামেলা তৈরি হবে। সেই জন্য এই ঝামেলা এড়ানোর জন্য আমার ধারণার কথা বলছি, কৌশলগতভাবে তারা এই মার্কাটাকে তালিকায় আনে নাই। সেই ক্ষেত্রে জাতীয় প্রতীক, ওই আমাদের ডিজিএফআই বা কাদের প্রতীক, এটা সেটা এইসব বলছে, কিন্তু এই টেকনিক্যাল কারণে। এবং ইসি শাপলাকে যদি তালিকাবদ্ধ করে তাহলে সে লিস্টে থাকলেও এটি এনসিপি পাবে না। যদি আদালতে যায়, আদালত অবশ্যই যারা আবেদন করেছে তাদের পক্ষে রায় দিবে। একদম। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু ছোট্ট বিষয় নিয়ে যদি একটু জানতে চাই, চাঁদপুরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনারা আপনাদের এটাকে কি বলে, আপনারা প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ লিপি পেশ করেছেন, বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আসলে আমি খুব ডিটেলস জানি না এটা, তবে আমার যেটা মনে হয় যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেভাবে বিপ্লবী কথাবার্তা বলে যাচ্ছেন এবং বিশেষত সাথে কিছু উল্টাপাল্টা কথাও বলে এবং বিএনপি বিভিন্ন কারণে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ক্ষিপ্ত, বিশেষ করে তৃণমূলে আসলে তো তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে থাকতে পারে। এখন জামাত বলছে যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, আপনারা কি প্রতীক শাপলা না হলে নির্বাচনে যাবেন না, এরকম কোনো বিষয় আছে কিনা? না না, আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমরা খুবই হাম্বল এবং আমরা সবসময় সরকারকে সহযোগিতা করছি এবং সিস্টেমকে সহযোগিতা করছি, প্রতিষ্ঠানগুলো দাঁড়াক সেটা আমরা চাচ্ছি। এখানে আমাদের মধ্যে একটা দাবি থাকবে, হ্যাঁ, এবং এটা একটা লেজিট দাবি, কিন্তু আমরা কখনোই এটা না হলে এটা হবে না, এটা তো আসলে ছেলে খেলা না। না না, আমরা এটা অ্যাসিওর করতে পারি আপনাকে এবং দর্শকদের যে জাতীয় নাগরিক পার্টির যেই আপনার মানে এক দুজনের বক্তব্য শুনে অনেক সময় মনে হতে পারে যে তাদের মধ্যে আসলে বিপ্লবীপনা আছে, ছেলেমিপনা আছে, কিন্তু আমরা অ্যাসিওর করতে পারি যে আমাদের ম্যাক্সিমাম যারা সদস্য আছেন, কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব আছেন, তারা রাষ্ট্র বুঝেন এবং রাষ্ট্রের ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে কমিটেড, এবং তারা এতদিন পর্যন্ত গত এক বছরের বেশি সময় পর্যন্ত তারা অন্যান্য যে ফেসিবাদ বিরোধী শক্তি আছে সবার সাথে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কার্যত তাদের সাথে আগ বাড়িয়ে কারো কোনো শত্রুতা তৈরি হয় নাই, রাস্তায় কোনো সংঘাত তৈরি হয় নাই, এবং আমাদের ভূমিকার কারণে ঐকমত্য কমিশনে শেষ পর্যন্ত একটা বড় সমঝোতা তৈরি হয়েছে, যেটার জন্য আগামী দিনে আমরা অপেক্ষা করছি জুলাই সনদটা ভালোভাবে বাস্তবায়ন হবে এবং এটা নির্বাচনের পূর্বে হবে। এটার ব্যাপারে বিএনপি, জামাত এবং সবাই একমত হবে সেটা আমরা আশা। এই যে পিআর পদ্ধতির নামে জামাতে ইসলাম দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এটি নিয়ে আপনি মন্তব্য করতে চাইবেন কিনা, যে এটির মধ্যে কি আসলে ধর্মীয় উন্মাদনার মতো কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে? কেননা দেশের বাইরে থেকেও বিভিন্ন সময় আমরা এরকম দেখেছি যে এরকম বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এখানে ধর্মীয় উন্মাদনার মতো বিষয়গুলো আসছে কিনা। বাংলাদেশে হয় কি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন এরা পরস্পর বিরোধী অবস্থানে থাকে সব সময়। ফলে এইবার কয়েকটি ধর্মভিত্তিক দল একসঙ্গে হয়েছে, তার মধ্যে জামায়াত যেহেতু একটু আগের ইতিহাস তাদের ভালো না, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইতিহাসও সুবিধার না, তারা ফ্যাসিবাদের দোসর ছিল। সব মিলিয়ে তারা এক প্ল্যাটফর্মে শুধু ধর্মীয় সংগঠন কয়টা আসাতে এমন একটা আলোচনা আসছে যে বাংলাদেশে ধর্মীয় সংগঠন, ধর্মীয় রাজনীতির উত্থান হয়েছে। এখন কেউ ধর্মীয় উগ্রবাদ বলুক, ধর্মীয় উচ্ছৃঙ্খলতা বলুক, আর এরা ধর্মীয়ভাবে সহনশীলই থাকুক, মানে ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে ইসলাম কেন্দ্রিক যে দলগুলো, তারা এই একসঙ্গে হওয়া মানে তাদের একটা স্ট্রেংথ বাড়লো, আলোচনায় বেশি আসছে। এটা ইন্টারন্যাশনালি খুব ভালো বার্তা দিচ্ছে না, এবং অনেকে এটা নিয়ে অরিড হবে যে জামায়াত যদি বাংলাদেশের রাজনীতিতে যদি একটু শক্তিশালী হয়ে ওঠে তাহলে অনেকের জন্যই সেটা চিন্তার কারণ হতে পারে, বা বাংলাদেশের যে আমাদের যে সামাজিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে বড় একটা ধাক্কা খায় কিনা এইটা হতে পারে। আর এনসিপির মার্কার ব্যাপারে যেটা শেষে একটা কথা বলি, মার্কা আমরা যখন কোনো কিছুতে অপশন দেই, দিস ওয়ান, তখন এই মেন্টালিটি নিয়েই দিতে হয় যে আমি প্রথমটা না পেলে দ্বিতীয়টা নিব, দ্বিতীয়টা না পেলে তৃতীয়টা নিব। আমরা যখন পত্রিকার জন্য, ডিক্লারেশনের জন্য ডিএফপিতে যখন কাগজ জমা দেওয়া হয়, অনেকগুলা নাম দিতে হয়। যদি এইটা না পাই কোনো কারণে বা অন্য কারো থাকে বা কাছাকাছি না পাই, তাহলে দ্বিতীয়টা, নাগরিক পার্টিও সেটি
ফলে নাগরিক এনসিপির উচিত হবে যেটা বলল ও জালাউদ্দিন যে ওরা সহনশীল আচরণ করবে। আর একটা কথা বলি, এইটা তো আপনার হচ্ছে প্রতীকের যে তালিকায় তো থাকতে হবে। দ্বিতীয় হলো গিয়ে জামায়াত ইসলামকে নিয়েও এটা একটা অন্য প্রচারণা হচ্ছে যে না হলে পিয়ার না হলে ইলেকশনে যাব না, এটা জামায়াত ইসলাম একবারও বলে নাই। বেসিক্যালি তারা এটা হলো অ্যাটেনশন সিকার হিসেবে এই আন্দোলনগুলি করছে, আর ধর্মীয় ধর্মভিত্তিক রাজনৈতিক কয়েকটা দলকে নিয়ে ভবিষ্যতে জোট করবে, তার ট্রায়াল দিচ্ছে যুগপৎ আন্দোলন। ধন্যবাদ ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।